বসেছে এই সরকারের কেন্দ্রীয় পলিসি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সন্তুষ্ট রেখে বা তাদের নির্দেশকে উপেক্ষা করে এই সরকার চলতে পারবে না। আগের দিন দেখুন না, অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি, কারণ নতুন সরকার নতুনভাবে এসছে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এটা পূর্ণাঙ্গ বাজেট হলো। আগামী ফেব্রুয়ারি মাসে 8 মাসের মাথায় আবার বাজেট আসবে। আমরা অপেক্ষা করব, আমরা চেষ্টা করব, সরকারকে বোঝাবার চেষ্টা করব যে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে সরকার না, সরকার সমস্ত 11 কোটি মানুষের উন্নয়ন করা তাদের লক্ষ্য হওয়া উচিত। যদি তা না করে তাহলে আমরা সময় মতো, সময় আসলেই আমরা আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। যেখানে যা বলার, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা, বিধানসভার ভেতরে যে সময় পাবো সেই সময়ের মধ্যে তাদের বিরোধিতা করা, এটা তো করবই। মুসলমানদের যতটুকু প্রয়োজন বা তাদের যে পিছিয়ে পড়া একটা জাতি, বাংলায় 15 বছরের সরকার তাদের জন্য মুখে বেশি কথা বলেছে, কাজে সেরকম করেনি। মাদ্রাসাগুলার সেইভাবে কোনো উন্নতি হয়নি, এমনকি একটা মাদ্রাসাগুলোতে মিড ডে মিলও চালু নেই। তো এই সরকার মাদ্রাসার ব্যাপারে অনেক তথ্য জোগাড় করছে। আগামী দিনে এনাদের পলিসি কী হবে দেখব, তারপরে এসব নিয়ে কথা বলবো। কিছুটা সময় তো সরকারকে দিতেই হবে, 2 মাসও এখনও হয়নি। এই সরকারের শুরু থেকেই বিরোধী আসনে আছি মানে শুরু থেকেই সমালোচনা করব এটা না, গঠনমূলক বিরোধিতা করব। বিরোধী আসনে বসে যদি ভালো কাজ করে তার জন্য টেবিল চাপড়িয়ে সমর্থন করব। কিন্তু যদি একটা জাতিকে উপেক্ষা করে বা মুসলমান সম্প্রদায়কে পদে পদে হেনস্থা করার চেষ্টা করে, আমরা বিধানসভার ভেতরেও আওয়াজ উঠাবো, বিধানসভার বাইরেও আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। দাদা, এবার দেখেছিলাম অথচ সংখ্যালঘু খাতে যে বরাদ্দ, সেই বরাদ্দ প্রায় 61% কমানো। বললাম তো, এই সরকারটা বসেছে এই সরকারের কেন্দ্রীয় পলিসি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সন্তুষ্ট রেখে বা তাদের নির্দেশকে উপেক্ষা করে এই সরকার চলতে পারবে না। আগের দিন দেখুন না, অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি, কারণ নতুন সরকার নতুনভাবে এসছে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এটা পূর্ণাঙ্গ বাজেট হলো। আগামী ফেব্রুয়ারি মাসে 8 মাসের মাথায় আবার বাজেট আসবে। আমরা অপেক্ষা করব, আমরা চেষ্টা করব, সরকারকে বোঝাবার চেষ্টা করব যে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে সরকার না, সরকার সমস্ত 11 কোটি মানুষের উন্নয়ন করা তাদের লক্ষ্য হওয়া উচিত। যদি তা না করে তাহলে আমরা সময় মতো, সময় আসলেই আমরা আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। যেখানে যা বলার, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা, বিধানসভার ভেতরে যে সময় পাবো সেই সময়ের মধ্যে তাদের বিরোধিতা করা, এটা তো করবই। দাদা, মুর্শিদাবাদ কি পেলো এই বাজেটে? মুর্শিদাবাদ নতুন ডিস্ট্রিক্ট পেয়েছে, একটা ভালো খবর। তাছাড়া উল্লেখযোগ্য সেরকম আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম রেজিনগর শিল্প তালুক এবং নদিয়া মুর্শিদাবাদ মিলে রামনগর সুগার মিলের ব্যাপারটা ভাবতে, ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। এবং রেজিনগর সুগার শিল্প তালুক 16ই আগস্ট 2007 তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু এই শিল্প তালুকের শিলান্যাস করেছিলেন। তারপরে দীর্ঘ সময় 15 বছর মমতা ব্যানার্জির সরকার শুধু মুখেই বলেছে, রেজিনগর তথা মুর্শিদাবাদকে বঞ্চিত রেখেছিল। এই সরকারের কাছেও এখনও কিছু আশানুরূপ আজকে কোনো ঘোষণা হয়নি। আগামী দিনে আমরা লেগে থাকব মুখ্যমন্ত্রীর কাছে। কঠোরতম সাজা হওয়া উচিত। একজন সমাজের কীট হিসাবে মনে করি, একজন মহিলা তার মুখ ঢেকে সে তার 5 বছরের ছেলেকে যেভাবে তুলে নিয়েছে তার গুন্ডারা, বা সে তার ড্রাইভারের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে, এর কঠোর সাজা হওয়া উচিত। ও যেন জেল থেকে না বেরাতে পারে, এটাই বর্তমান সরকারের কাছে দাবি করি। দাদা, মুর্শিদাবাদে একাংশ আমরা জানি যে কৃষক এবং পরিযায়ী শ্রমিক প্রচুর রয়েছে মুর্শিদাবাদে, আমরা জানি, তাদের জন্য ভাবা হলো, কি বলবেন? আংশিক ভাবা হয়েছে, আগামী দিনে সময় দিতে হবে। বারবার বলছি যে একটা সরকার সবেমাত্র শপথ নিয়েছে 9 জুন বা 9 মে শপথ নিয়েছে। সরকারি কাজ করতেন, তাদের
সেভাবে দিশা দেখাতে পারে। কিন্তু এই সরকার যখন বিরোধী দলের আসনে ছিল তারা বলেছিলেন ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা করা হবে, সেটা দিয়ে আজকে ব্যর্থ। শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী যারা আছে তাদের কিছু হয়তো সাম্মানিক বাড়ালেও আমরা যদি আশাকর্মীদের ভিন্ন রাজ্যে দেখি তাদের ক্ষেত্রে যে যারা যে সাম্মানিক পায় আমাদের রাজ্যে সেই অর্থ পায় না। এবং সিভিক ভলেন্টিয়াররা কোনো অংশে একটা কনস্টেবলের থেকে কম কাজ করে না, তাদের যে সাম্মানিক বাড়ানো হচ্ছে সেটা আমাদের কাছে কম হচ্ছে। দীঘায় যখন জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম বা নিউ টাউনে বিগত সরকার যে দুর্গাঙ্গন করার পরিকল্পনা নিচ্ছিল, বর্তমান যারা শাসকে আছে তারা তখন বিরোধীরা আসনে ছিল, তখন তারা বলেছিল যে রাষ্ট্রীয় টাকা বা জনগণের ট্যাক্সের টাকা থেকে এই ধরনের ধর্মকর্ম কাজ করা যায় না। আর আমরা দেখছি এই বাজেটে বিভিন্ন ধর্মস্থানে সংস্কার থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, ঘুরে ফিরে সেই মানে জাস্ট মানুষই এক তো শুধু ড্রেসটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছি। যে বিষয়টা লক্ষ্য রাখছি, অনেক প্রতিশ্রুতি দিয়েছে এখানে, ব্লু ইকোনমির কথা বলেছে, সুনীল অর্থনীতির কথা বলেছে, অর্থশাস্ত্রের কথা বলেছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা কতটা রূপ পাবে সেটা এখন কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কারণ আমরা দেখেছি অলরেডি সমতলে যেভাবে দু একটা শিল্পপতি গোষ্ঠী কন্ট্রোল করছে, এই ব্লু অর্থনীতির কথা চাপিয়ে সুনীল অর্থনীতির কথা বলে এবারে কি জলটাকেও দখল নেবে, সেই দুটো একটা কোম্পানিকে বরাদ দিয়ে সবটাই কন্ট্রোল নেবে না। আর ম্যাক্সিমাম জায়গা দেখলাম পিপিপি মডেলের কথা বলা হচ্ছে, শুনতে খুবই ভালো লাগে, পাবলিকের উপরে পাবলিক এখানে ইনভলভ হচ্ছে, কিন্তু এখানে সেই ধরনের পলিসি আমি দেখতে পাই না যেটা আমাদের পাড়ার যিনি মাসে ৬,০০০ টাকা ইনকাম করতে তার অনেকটা কষ্টকর হয়ে ওঠে, সেও এই সরকারি পিপিপি মডেলের সে অংশগ্রহণ করতে পারুক, এ ধরনের মডেল নাই। পিপিপি বললেও সেই নির্দিষ্ট কয়েকটা শিল্পপতি গোষ্ঠীদের জন্য হয়তো মানে কথা হচ্ছে, অনেক এখানে প্রতিশ্রুতি হচ্ছে। সর্বোপরি যেটা আমি আগে থেকে উপলব্ধি করেছিলাম সারা দেশের পরিস্থিতি দেখে, সংখ্যালঘুদের ক্ষেত্রে যে বরাদ্দ ছিল সেটাকে কাট করা হচ্ছে, প্রায় ৩,০০০ কোটি টাকা কাট করা হয়েছে। এখন দেখার বিষয় যেটা বরাদ্দ হয়েছে, প্রথমত বলি সেটা ১০০% কাজ করে কি করে না। দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যালঘুদের ক্ষেত্রে বা মাইনরিটি ডিপার্টমেন্টে শুধু মুসলিমদের জন্য নয়, আরো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছে তাদের সাথেও কিন্তু এই বঞ্চনা করা হচ্ছে। এদিকে এদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বললেও ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে ক্রমশ কোণঠাসা করা হচ্ছে, এটা তার জ্বলন্ত একটা প্রমাণ দিলেন। আগামী দিনে নিশ্চিতভাবে বাজেটের উপরে যখন বিস্তারিত বলার সুযোগ দেওয়া হবে, আপনাদের তো লাইভেরও সুযোগ আছে, সে বিষয়ে তখন চর্চা করব। তবে এতটুকু কথা বলবো, বিগত সরকারের দিক থেকে বর্তমান সরকারকে, বিগত সরকার যেটা ছিল তাকে দেখে শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতার দম্ভ দেখালে পরাজয় নিশ্চিত হবে, শুধু তাই নয় পরাজয়ের পরে যে বিপর্যয় নেমে আসবে সেটা কিভাবে সহ্য করবে সেটা তাকে শিক্ষা নেওয়া দরকার। গভর্নর স্পিচের উপরে নন্দীগ্রামকে নিয়ে চর্চা হয়েছে, সিঙ্গুরকে নিয়ে চর্চা হয়েছে। নন্দীগ্রামের জন্য শুধুমাত্র একটা ব্রিজের নির্মাণের কথা উল্লেখ আছে। দেখুন, বিজেপির মুখ থেকে সিঙ্গুর শব্দটা যত কম আসবে আমার মনে হয় ততই ভালো, কারণ সিঙ্গুর থেকে টাটাদেরকে উচ্ছেদ করার যদি মুখোশ হয়ে থাকে মমতা ব্যানার্জি, মুখ কিন্তু বিজেপি। আমরা দেখেছি আজ টাটা সিঙ্গুর থেকে বিতাড়িত হওয়ার ফলে পশ্চিমবাংলার শিল্পের সর্বনাশ হয়েছে। আমি বলেছিলাম যতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা থাকবে শিল্পপতিরা ইনভেস্ট করবে না, ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, খাবে দাবে চলে যাবে। এখনো পর্যন্ত সিঙ্গুরকে নিয়ে সে দিশা দেখাতে পারেনি। আর সর্বোপরি কোন মুখে দিশা দেখাবে? যারাই টাটাকে তাড়িয়েছে তারা কিভাবে এটা দিশা দেখাতে পারে? এট এ গ্লান্স আপনার বাজেটটা কি মনে হচ্ছে? প্রথম দফায় দেখে ওটা হয়তো পড়া সম্ভব হয়, কিন্তু দেখে এট এ গ্লান্স আপনার কি মনে হচ্ছে? কিছু চমক আছে, কিছু চমক আছে। আর এই যে ব্যর্থতা
তো এই বাজেটের মধ্যে আছে ব্যর্থতা ঢাকা দেওয়ার একটাই জায়গা, সংখ্যালঘুদের ফান্ড কেটে দেওয়া হয়েছে, মুসলিমদের ফান্ড হিসাবে। ফলে যারা বিজেপিকে নিয়ে এসছে একটা অংশ, একটা হেভি অংশ তো ভোট দিয়ে নিয়ে এসছে এই রাজ্য সরকারের বিচারিতা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিগত সরকারের, আর যে অংশের ভোটটা বিজেপিকে নিয়ে এসছে তারা দেখাবে যে মুসলিমদেরকে টাইট দেওয়া হচ্ছে, এটাতে চাপা দেওয়ার জন্যই সংখ্যালঘুদের ফান্ডে কাট করেছে। নওশাদ, নির্দিষ্ট করে ওই কোশ্চেনটাই করবো। সংখ্যালঘু দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর, তার যে বরাদ্দ তার প্রায় 50% নিচে নেমে গেছে। আগের সরকারের এই যে বরাদ্দ ছিল এবং এই সরকারের যে কমানো হলো, আগের এবং এখনকার কিভাবে বিশ্লেষণ করবো? ধরুন এই বাজেটের যে সমস্ত দিকগুলো ব্যর্থতা আছে, দুর্বল জায়গাগুলো ঢাকা দেওয়ার অস্ত্র ওটাই, আর কোনো চর্চা হবে না, ওটাই অস্ত্র। এই দুর্বলতা ঢাকা দেওয়ার জন্য সংখ্যালঘুরা রেডি আছে, এক নম্বর। দ্বিতীয় কথা, সংখ্যালঘুদেরকে মানে সংখ্যালঘু মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে বাকি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা আজকে টাইট হচ্ছে। তৃতীয়ত, যে বাজেটটা আজকে রেখেছে একটু আমি চরম বিরোধিতা করছি, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাজেট বাড়লো, সংখ্যালঘু ডিপার্টমেন্টের বাজেট কমে গেল, এটা আমি চরম বিরোধিতা করছি এবং এটা নিয়ে বিবেচনা যাতে করা হয় সেটারও আমি চর্চা করব। 3 নম্বর যে বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাও যদি 100% কাজ করে সেটাও কিন্তু উপরি পাওনা হবে। কারণ এটুকু আমি বলে দিই, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে 5500 কোটি টাকার উপরে সংখ্যালঘুদের স্বার্থে বরাদ্দ ছিল তৃণমূল পরিচালিত সরকারের, কিন্তু তথ্য তুলে দেখা যাবে লাস্ট 4 আপনি অর্থবর্ষ দেখেন 50% এরা খরচে কভার করেনি যা বরাদ্দ থাকে। শুধু তাই নয়, 20% মুসলিম যে ব্লকে বসবাস করে সেই ব্লকগুলোকে অ্যাজ মুসলিম ব্লক হিসেবে ট্রিট করিয়ে ওখানে স্কুল এডুকেশন সহ আনুষঙ্গিক ডিপার্টমেন্টে এই সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের টাকাও খরচ